সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক বিচার প্রতিষ্ঠা করার জন্য একমাত্র ইসলামিক কার্যকর ব্যবস্থা। সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মসনদ ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন হবে ইসলামের জন্য। কার্যক্রমকে যারা প্রতিহত করার জন্য চেষ্টা করেছিল, অন্যায়ভাবে ইসলামকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যারা চেষ্টা করেছিল, আজকে তাদের অবস্থান হয়েছে সেই ভারতের মোদির কাছে। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই ফ্যাসিবাদী সরকার এবং যারা সামনে আসার জন্য চেষ্টা করতেছে, এই সমস্ত ফ্যাসিস্ট এবং বিগত যারা ফ্যাসিস্ট ছিল, তারা কিন্তু একই সুতায় গাঁথা। ঠিক কিনা ভাইরা আমার? সামনে যদি আমরা আমাদের সিদ্ধান্তে যদি ভুল করি, তাহলে আমরা আবার সেই নির্যাতনের নিষ্পেষিত হব, আমরা সেই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের জাতাকলে আমরা আবদ্ধ হব। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদেরকে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। সিদ্ধান্ত নিতে যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু আমরা আগামী সামনে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, মৌসুম ভিত্তিক আমাদেরকে কাজ করতে হবে। এখন ইসলামের মৌসুম চলতেছে। এখন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা যাই, যে কোনো জায়গায় আমরা বসি, শুধু মানুষের মুখে একটি কথাই, যে ইসলাম সামনে আসো, ইসলামী শক্তি সামনে আসো। এই ইসলামী শক্তি দেখার জন্য বাংলার মানুষ অপেক্ষায় আছে। সেই অপেক্ষাকে পূরণ করার জন্য যুব আন্দোলনকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এজন্য যুব আন্দোলনকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে সামনে আমাদেরকে ইসলামকে যদি সক্ষমতায় যদি আনতে হয়, তাহলে আমাদেরকে মাঠে ময়দানে বিগত সময়ের চেয়ে এখন আরো বেশি আমাদেরকে অগ্রসর হতে পারি। সুতরাং এদেশের মৌলিক পরিবর্তনের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক বিচার প্রতিষ্ঠা করার জন্য একমাত্র ইসলামিক কার্যকর ব্যবস্থা। সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মসনদ ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন হবে ইসলামের জন্য। ঠিক না বেবি? আজকে পাড়ায়, মহল্লায়, গঞ্জে গঞ্জে সব জায়গায় ইসলামী যুব আন্দোলনের দুর্গ কায়েম করতে হবে। এজেন্ট ভিত্তিক দুর্গ কায়েম করতে হবে, ইউনিয়ন ভিত্তিক দুর্গ কায়েম করতে হবে, যেন আগামী পরিবর্তনের মাধ্যমে একটি ইসলামের বাতাস আসে এবং এদেশে ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলামী শক্তিকে নিয়ে এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল, সবার উপস্থিতিতে এ দেশ যেন একটা সুন্দর ভালো একটা দেশ, ভালো একজন নেতা পায়, ভালো নেতৃত্ব পায়, সেই জন্য ইসলামী যুব আন্দোলন দিন রাত নিরলস কাজ করতে হবে। 15 বছর পর্যন্ত আমার সম্পদ দেশে কারা পাচার করেছে, কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করে বেগম পাড়া তৈরি করেছে, কারা আমার বাংলাদেশকে পাঁচবার বিশ্ব দরবারে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, এই ফুটফুটের চেহারাগুলো আমরা দেখতে চাই। আমরা এই অন্ত সরকারকে বলবো, প্রথম সংস্কার হলো এদের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে আইন করতে হবে যে যারা দুর্নীতিবাজ, যারা দেশের সম্পদ দেশে পাচার করেছে, এই সকল যারা জড়িত, এই সকলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। অতএব এই আইন, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার বলে আমরা মনে করছি। অর্থাৎ যুব সমাজের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনাদের প্রথম উদ্যোগ হওয়া প্রয়োজন 53 বছর সকল দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করা। কি উপস্থিতি, আজকের এই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা একের পর এক রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার সুফল কিন্তু আমরা আজও পাইনি। আমরা সারা স্বপ্ন আমরা ধারণ করেছি, তার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইনি। এই কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণেই আমরা বারবার বাংলাদেশে স্বৈরাচারের চেহারা দেখেছি। যার নব্য স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা শেষ আবিষ্কার করছি, সেই শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু এই এক হাসিনাই স্বৈরাচার এমন না, বরং বাংলাদেশের পরতেই স্বৈরাচার তৈরি হয়েছিল। এই স্বৈরাচার তৈরি হওয়ার পদ্ধতি, এই স্বৈরাচার তৈরি হওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমকে যদি জিয়ে রেখে, সেই পদ্ধতিকে যদি জিয়ে রেখে আবারও বাংলাদেশে কোনো নির্বাচন হয়, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আবারও স্বৈরাচার তৈরি হবে। অর্থাৎ স্বৈরাচার তৈরি হওয়ার যে সিস্টেম, স্বৈরাচার তৈরি হওয়ার যে মাধ্যমটুকু রয়েছে, সে মাধ্যমকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে, একটু অমূল সংস্কার স্বীকার করতে হবে। সেই জন্য পীর সাহেব চরণে বলেছেন, এই প্রচলিত ব্যবস্থায় যদি নির্বাচন হয়, এই নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আবারও স্বৈরাচার তৈরি হবে।
অতএব এই স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে পীর সাহেব ঘোষণা দিয়েছেন পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে, সংঘাত হারে নির্বাচন দিতে হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলেই একমাত্র স্বৈরাচার বন্ধ করা যাবে, স্বৈরাচার হওয়ার পথটাকে রুখে দেওয়া যাবে। অন্যথায় বর্তমান প্রচলিত সিস্টেম নির্বাচনে স্বৈরাচারের পথকে বন্ধ করা যাবে কারণ 53 বছর পর্যন্ত এই প্রচলিত নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমার দেশে আমরা স্বৈরাচার দেখেছি। অতএব আপনাদেরকে যদি বলি যে এই স্বৈরাচারকে আমরা তাড়ালাম, এই স্বৈরাচার হয়েছে কত বছর আগে? 2008-এর নির্বাচনে এই স্বৈরাচার হয়েছিল। এই 2008-এর নির্বাচন রেজাল্ট ছিল, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝবো পিআরটা কত প্রয়োজন আমাদের জন্য, পিআর কত জরুরি আমাদের জন্য। 2008-এর নির্বাচনে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট ক্ষমতা এসেছিল, তারা ভোট পেয়েছিল 49%। বন্ধ কত পার্সেন্ট? 49% ভোট পেয়েছিল। তাদের আসন ছিল 230টি। আর ওই 2008-এর নির্বাচনে বিএনপি ছিল বিরোধী দল, বিএনপির ভোট ছিল 33%, তাদের আসন ছিল 30টি। কতটি? 30টি। এবার আমরা যে পিআরের কথা বলছি, এই পিআর যদি নির্বাচন হয়, এই পিআরের নির্বাচন হলে পিআর নির্বাচন হবে প্রতীকে। মানুষ প্রতীকে ভোট দেবে, দলকে ভোট দেবে। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সেই অনুযায়ী সংসদে প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ একটি দল 1% ভোট পেয়েছে, তাহলে সংসদে সেই দল 3 জন প্রতিনিধিত্ব করবে। কয়জন? 3 জন। একটি দল 10% ভোট পেয়েছে, কজন পাঠাবে? 30 জন। একটি দল 30% ভোট পেয়েছে, কতজন পাঠাবে? 90 জন। অর্থাৎ 1% পালে 3 জন। এখন আপনাদেরকে আমি একটু বলি, যদি 2009-8-এর নির্বাচনটা পিআরে হতো তাহলে আওয়ামী লীগের ভোট ছিল কত পার্সেন্ট? 49%। তাহলে কত আসন দাঁড়ায় বলেন তো? 147টি। কতটি? তাহলে 2008-এর নির্বাচনে পিআরে হলে 49% ভোট পাওয়ার পরে আওয়ামী লীগের আসন দাঁড়ায় 147। তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে হলে আরো 4টি আসন প্রয়োজন ছিল। 2008-এর নির্বাচনে পিআরে নির্বাচন হলে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। তাহলে এই নির্বাচনী সিস্টেমটা পিআরে হলে 147 আসন দাঁড়াতো, সেখানে আওয়ামী লীগ আসন পেয়ে গেল কত? 230টি। এটা কি বৈষম্য নয়? তাহলে আমরা তো এই বৈষম্য মুক্ত করতে চেয়েছিলাম, তো বৈষম্য মুক্ত করার জন্য যে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আবারও কি সেই বৈষম্য রেখে কোনো নির্বাচন আমরা মানবো না? অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে বলতে চাই, 2008-এর নির্বাচনে 147টি আসন আওয়ামী লীগ পায় এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হলে বিরোধী দলের সঙ্গে সমন্বয় করে তারপর ক্ষমতায় আসতে হবে। ঠিক 2008-এর নির্বাচনে বিএনপির আসন ছিল 30টি, তাদের ভোট ছিল 33%। যদি ওটাকে পেয়ারে করি আমরা, তো পেয়ার সিস্টেমে যদি হতো তো 33% ভোট বিএনপি পাওয়ার কারণে বিএনপির আসন দাঁড়াতো 2008-এ 99টি। কতটি? আপনাদের এবার বলুন তো আমাকে, যদি 2008-এর নির্বাচনে বিএনপির 99টি আসন পেয়ে বিরোধী দল হতো আর আওয়ামী লীগ 147টি পেয়ে বিরোধী দলের সমন্বয় করার ক্ষমতায় যেত, তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় যেই সংবিধান পরিবর্তন করতে পারতো? আমার দেশটাকে দেশে পাচার করতে পারতো? স্বৈরাচার হতে পারতো? তাহলে বাংলাদেশের যেই সিস্টেমে নির্বাচন, আমাদের যে সিস্টেম এখন নির্বাচন হচ্ছে, মূল সমস্যা এই সিস্টেমে। অর্থাৎ এই সিস্টেমকে জিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। অর্থাৎ যেই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, যেই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেমে কোনো নির্বাচন যুব সমাজ আর দেখতে চায় না। আমাদের স্পষ্ট কথা, এই সিস্টেম জিয়ে রেখে কোনো নির্বাচন হবে না। পীর সাহেব চরমনায় যে আহ্বান করেছেন পিআর পদ্ধতি নির্বাচন, পিআর ছাড়া কোনো নির্বাচনে যে যুব সমাজ আর মানবেন। অর্থাৎ পিআরের বিরোধিতা কারা করে তাদেরকেও আমরা চিনি, আমরা জানি কারা পিআরের বিরোধিতা করে। আমরা বলতে চাই, আমরা বিরোধিতা যারা করছেন দেশের কল্যাণে, আপনারা বলছেন নির্বাচনের আগে কোনো সংস্কার তারা করতে পারবে না, বরং নির্বাচনের পরে সংস্কার হবে। আমরা বলে দিতে চাই, গত 53 বছর পর্যন্ত তো আপনারাই ক্ষমতায় ছিলেন। কি কি সংস্কার করেছেন আপনারা? কতটা সংস্কার করেছেন? বরং কি কি আপনারা করেছেন সব কিছু আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে। আপনারা সংস্কার করতে পারবেন না, এটা প্রমাণিত। অতএব আপনাদেরকে দিয়ে সংস্কারের কথা মানুষ বিশ্বাস করে। অতএব আগে সংস্কার, তারপরে নির্বাচন। নির্বাচনের আগে কোনো সংস্কার, কারণ এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েই তো যারা এখন পিআর চাচ্ছেন না, তারাই তো কম টালবাহানা করেছেন। মনে আছে আপনাদের 90 নির্বাচনের কথা, 96 নির্বাচনের কথা মনে আছে আপনাদের? এইগুলো আমরা ভুলে যাই নাই। অতএব আপনারা যারা বড় বড় কথা বলছেন, আপনাদেরকেও আমরা চিনি, আপনাদেরকেও আমরা জানি। অতএব ন্যূনতম সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। প্রিয় বন্ধুগণ, আমরা গত 17 জানুয়ারি ঢাকার সরাদি উদ্যানে পীর সাহেব চরমনায়ের উপস্থিতিতে আমরা যেই কনভেনশন করেছিলাম, সেই কনভেনশনের মধ্য দিয়েই আমরা একটি মেসেজ আমরা দিয়েছিলাম।
মেসেজ হলো বাংলাদেশ 53 বছর পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রতি নির্বাচন নিয়েই মানুষ এক প্রত্যাশা বিশ্বাসের প্রতিফলন ঘটেনি, বরং প্রতিটি নির্বাচন নিয়ে পড়াশোনা হয়ে গেছে। এমনকি যেই নির্বাচনগুলো একটু ভালো হয়েছে তুলনামূলক, সেই নির্বাচনগুলো নিয়েও আমাদের কাছে বক্তব্য আছে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই অভিযোগগুলো তোলা হয়েছিল। অর্থাৎ সুষ্ঠু কোনো ভোট হয়েছে বলে এরকম কোনো দাঁড়িয়ে করে প্রমাণ করা যায় না। আমরা সেজন্য যুব সমাজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে পীর সাহেব চরমনাই এবং ইসলামপন্থীরা যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন করবেন, সেই নির্বাচনে যদি কেউ মনে করেন দিনের ভোট রাতে করতে চান, যদি কেউ মনে করেন যে আপনি আমার ভোট আপনি দিয়ে দিবেন, আপনাকে ভোট কেন্দ্রে যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন। আমরা ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করেছি আগামীর বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে ওই নির্বাচনে কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসবাদ ভোট কেন্দ্রে ভোট দখল করবে এই দুঃসাহস দেখাতে পারবে না। ইসলামী যুব আন্দোলন এই স্বৈরাচার মুক্ত, এই স্বাধীন, এই নতুন বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, ফেরাউনি শাসন মুক্ত বাংলাদেশে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এটার জন্য আমি প্রথমে প্রশংসা করছি মহান প্রভুর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, সৃষ্টির স্রষ্টা, সার্বভৌমত্বের মালিক, রাজাধিরাজ, যার পক্ষ থেকে সকল কিছুর ফায়সালা হয়ে থাকে, যিনি আমাদেরকে ঐশ্বরিকভাবে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি আজকের এই পরিবেশের জন্য, এই উন্মুক্ত বাংলাদেশ সৃষ্টির পিছনে আমাদের এদেশের তরুণ ছাত্র জনতা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আমি তাদের সর্বোচ্চ শহীদ মর্যাদা কামনা করছি। এবং আমাদের যে 30,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, অঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের আসল উন্মুক্ত কামনা করছি। তাদের পুনর্বাসনের জন্য সকলে নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন সেই কামনা করছি। আসলে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই অভ্যুত্থানটা করিয়েছি, আমাদের আকাঙ্ক্ষা কি, আমাদের স্বপ্ন কি, আমরা কি করতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয়। আপনারা জানেন যুগে যুগে যখনই নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ হয়েছে তখনই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য, কিন্তু আমরা সবসময় ব্যর্থ হয়েছি। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যেখানে কোনো ধরনের অনাচার থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা চাই পাসপোর্ট অফিসে যেন ঘুষ না থাকে, আমরা চাই থানাতে যেন কোনো ধরনের ঘুষ দিতে না হয়, আমরা চাই আদালতে যেন কোনো ধরনের ঘুষ না দিতে হয়, আমরা চাই ভূমি অফিসে যেন কোনো ধরনের ঘুষ দুর্নীতি না হয়। সর্বোপরি এদেশে সাধারণ মানুষ যেই 52টা বা 54টা মন্ত্রণালয় রয়েছে, সরকারি এবং বেসরকারি যে সমস্ত সেক্টর রয়েছে, প্রশাসনিক সেক্টর রয়েছে, বেসরকারি সেক্টর রয়েছে, অফিস আদালত, ব্যাংক, বিমা রয়েছে, সকল জায়গায় এদেশের সাধারণ মানুষ যেন সুন্দর সুশৃঙ্খল ভাবে তাদের সেবাটুকু পায়, কোনো ধরনের ঘুষ দুর্নীতির শিকার যেন না হয়। কিন্তু বরাবরই আমরা ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? বর্তমানে যে রাজনীতি, প্রচলিত রাজনীতি চলমান রয়েছে এদেশে, এশীয় উপমহাদেশের যে রাজনীতিক কালচার, সৃষ্ট কালচার, সেটাতে শুধুমাত্র রাজনীতিবিদরাই সুবিধাভোগী, যারা ক্ষমতায় আছে বা থাকবে তারাই সুবিধা পাবে, সাধারণ মানুষ কোনো ধরনের সুবিধা সেখানে পাবে না। আমরা যে স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ গড়তে হবে। সেই জায়গা থেকে আমি বলবো, এই যে ইসলামিক যুব আন্দোলন বা ইসলামিক আন্দোলন যেই লক্ষ্য উদ্দেশ্য, যেই প্রেরণা, যেই চেতনা, যে আদর্শ নিয়ে সামনে আগাচ্ছে, আগামী দিনে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেই অনুযায়ী যদি আমরা সকল জায়গায় সেট আপ করতে পারি, আমাদের সোনার মানুষদেরকে সেট আপ করতে পারি, তাহলেই আমরা আগামী দিনের সফলতা সম্ভব। আমরা কি শুধু দাবি দেওয়া করেই আমাদের এই বছরের পর বছর, যুগের পর যুগ পার করব, নাকি আমরা ক্ষমতার স্টিয়ারিংয়ে যাব? আমরা যদি ক্ষমতার স্টিয়ারিংয়ে যেতে চাই, আমাদের শিক্ষাতে নজর দিতে হবে, আমাদের চিকিৎসায় নজর দিতে হবে, আমাদের ব্যাংকে আমাদের অবস্থান রাখতে হবে, আমাদের আদালতে বিচারক বসাতে হবে, আমাদের পুলিশ, এসপিডিসি, ওসি হবে আমাদের বড়রা, আমাদের ছাত্র ভাইদেরকে সেইভাবে প্রতিষ্ঠা করতে হবে। সর্বোপরি আমি বলতে চাই,
ইউনিয়ন পরিষদের একজন মেম্বার থেকে শুরু করে বঙ্গভবন গণভবনের রাষ্ট্রপতি পর্যন্ত আপনি আমার মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত আপনি আমার মধ্য থেকে এই পজিটিভ সোনার বাংলাদেশের সোনার মানুষ বের করে নিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা রয়েছে, অতীতে একদল সন্ত্রাসী করেছে, ভবিষ্যতেও যারা তৈরি হচ্ছে, তাদেরকে যদি আমরা মিলে প্রতিহত করতে পারি, আমরা যদি বিকল্প তৈরি করে দিতে পারি, বাংলাদেশের মানুষ আপনাকে আমাকে পজিটিভ মানুষদেরকেই গ্রহণ করে নেবে। এই জন্য চাই আসুন আপনারা আমরা মিলে যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নযাত্রা সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য পরিকল্পিতভাবে আমরা মানুষের কাছে রূপরেখা তুলে ধরি, নিজেদেরকে ওইভাবে গড়ে তৈরি করি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত দেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে অনন্তর ইসলামী যুব আন্দোলন, ইসলামিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা এবং সর্বোপরি ইসলামিক আন্দোলনের